Once said, humanity should be our race and love should be our religion. কি অপূর্ব লাইন! তার মানে মনুষ্যত্ব হওয়া উচিত আমাদের জাতি আর ভালোবাসা হওয়া উচিত আমাদের ধর্ম। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে যে ঈশ্বর। জীব, মানুষ, পশু পাখি সব লিভিং বিংসকে যারা সমান দেখে, হিউম্যানিটেরিয়ান ভিউ পয়েন্ট থেকে দেখে, দোজ পিপল আর অ্যাকচুয়ালি সার্ভিং গড। ভূপেন হাজারিকার কোটটাও না বলে পারছি না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ম্যান ইজ ফর ম্যান, অল মেন আর ইকুয়াল, হিউম্যানিটি ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন, মনুষ্যত্বই সব। অনেক বড় বড় রাইটাররা, অথাররা, ফিলোসফার্সরা, পোয়েটসরা এই কথা বলে গেছেন। আর এই কথাটাকে মেনেই, এই থিঙ্কিংটাকে রেখেই let us begin our channel and my video English with SD for Bengali medium students. I welcome you all, my dear class 9-10 Bengali medium students. এখানে আমরা we try to make English easy by explaining it line by line, word by word in Bengali, and by going through detailed understanding, grammar হোক, composition হোক বা chapters হোক। Thank you for your like, share, subscription. আরো বেশি শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে বলো, যেটা তোমরা বলোই সব সময়। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ অল। করোনার যেটা রেস্ট্রিক্টেড সিলেবাস, তার মধ্যে ক্লাস 9-এর তো কোর্স আমার শেষ, 10-এরও অ্যাকচুয়ালি শর্টেন সিলেবাসের কোর্সের মধ্যে এই চ্যাপ্টারটাই ছিল মেইন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে যেটা পড়বো আমরা, তোমরা নিশ্চয়ই এটা গেসও করে নিয়েছো। Today we are going to read Nelson Mandela Long Walk to Freedom. আর এইটার সঙ্গে কানেক্ট করেই আমি প্রথমের কিছু কোট বা লাইনস বলেছিলাম অ্যাবাউট হিউম্যানিটি, অ্যাবাউট ইকুয়ালিটি অফ ম্যান, মনুষ্যত্ব, রিলিজিয়ান এন্ড এভরিথিং, ওইগুলো বলেছিলাম। কিন্তু একটা জিনিস, আমরা যদি ইতিহাসের পেজেসে দেখি, ইফ উই লুক ইনটু হিস্ট্রি, সবসময় কি মনুষ্যত্বকে রিলিজিয়নের মতো ট্রিট করা হতো? সবসময় কি ম্যান ওয়াজ সিন ইকুয়াল ইন অল আওয়ার আইজ? সবসময় কি there was no discrimination, no oppression? সবসময় কি the system was on equality, on democracy? গণতন্ত্র, স্বতন্ত্র, প্রজাতন্ত্র, এগুলো কি সবসময় মানা হতো? মোটেও না। আমরা যখন ইতিহাসের পাতা উল্টাই, বা এখনো অনেক ভাবে অনেক রকমের অপারেশন হচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে, বিভাজন হচ্ছে, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে আমরা কিছু ভয়ানক কিছু কাহিনী দেখি। আর যদি আমরা নিজের এক্সপিরিয়েন্সের কিছুই দেখতে যাই, বা আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার্স ও গ্র্যান্ডফাদার্স এক্সপিরিয়েন্স, তাহলে তো উই হ্যাভ আওয়ার ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ফ্রিডম স্ট্রাগলে উই হ্যাভ সিন হাউ দ্য ব্রিটিশ ইউজ টু ডমিনেট আস, দে ইউজ টু ওভারপাওয়ার আস। আমাদেরকে ডমিনেট করতে চাইতো ব্রিটিশরা, ইন্ডিয়ানসদেরকে নত করে রাখতে চাইতো, ইন্ডিয়ানসরা যাতে ওদেরকে সার্ভ করে এটা চাইতো। আর সেই রকমের ওইটা ছিল তোমার পাওয়ার প্লে, মানে হোয়াইটরা এসে ব্রাউন মানুষদের উপরে ডমিনেন্স করতো, বিজনেসের কারণে এসে অনেক কিছু উল্টাপুল্টা করলো। ঠিক এই রকমের এখনো কিছু জিনিস চলছে, যেমন তোমার কাস্ট সিস্টেম আমাদের ইন্ডিয়ার মধ্যে, হুইচ শুড অ্যাকচুয়ালি বি টোটালি অ্যাবলিশড। তো কাস্ট সিস্টেমে আমরা দেখি, যেমন এখন তো তাও অনেক কম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্যদের এক একজনের এক একটা কাজের উপরে, ফ্যামিলির উপরে ওইটা করা হতো। মানে বাই বার্থ দে ওয়ার গিভেন সার্টেন জবস। আগে কেউ যদি শূদ্র কাস্টে জন্ম হয়েছে, তখন সে হি কান্ট ওয়ার্ক এজ এ ব্রাহ্মণ, অর হি কান্ট পিক আপ দ্য সোয়ার্ড এজ এ ক্ষত্রিয়। তার শূদ্রের কাজই করতে হবে, তার মুচির মতো করতে হবে, ওরকম ছিল আর কি। So these are all the differences যেগুলো কোনোদিনও থাকা উচিত না সোসাইটিতে। আর এখনো কিছু আমাদের সমাজের মধ্যে, যেমন দলিতরা আছে, তারপরে কিছু সুইপার্সরা, যাদেরকে আমরা উই থিঙ্ক দে আর আনটাচেবল, মানে বড় কাস্টের মানুষ, বড় জাতির মানুষ, ওদেরকে ধরে না, ওদের থেকে দূরে থাকে। তো ওইগুলো জিনিস আছে এখনো কিছু প্রিভিলেন্ট, কিন্তু আগে খুব বেশি ছিল, যেটা এখন কিছু কমেছে। তো ওই যে বর্ণ বৈষম্য,
জাতপাত নিয়ে সেগ্রিগেশন, সেপারেশন, বৈষম্যতা, ওইগুলো আমরা অনেক দেখেছি। আর যেখানে যেখানে যেগুলোতে আমরা দেখলাম যে ওইখানে মনুষ্যত্বকে মানুষের রিলিজিয়ন হিসাবে ধরা হয় না, মনুষ্যত্বকে সব কিছু সমান বলে ধরা হয় না। সো ওই রকম একটা মন ভাঙানোই বলবো আমি, বা হার্ট রেঞ্চিং কাহানিও না, সত্যিকারের ঘটনা হয়েছিল আফ্রিকা দেশেও। তো আফ্রিকা আমেরিকার হিস্ট্রি দেখলেই আমরা দেখি যে কিরকম ভাবে বৈষম্যতা ছিল, বিভাজন ছিল বিটুইন ম্যান অ্যান্ড ম্যান। একই মানুষ, রক্ত চামড়া সবের সমান, সবাই এক। কাজী নজরুল ইসলামও বলেছেন যে হিন্দু মুসলমান সবাই এক। তো রিলিজিয়ন, জাতি পাতি সব এক হওয়া সত্ত্বেও আফ্রিকা আমেরিকাতে অনেক আগে 1950s ওই সময়, বা আরো আমরা ডিটেইলে পড়বো, তখন কালারকে নিয়ে বৈষম্যতা করা হতো। সাদা রং, কালো রং, যারা একদম ফর্সা, সাদা রঙের, ফর্সা রঙের মানুষ, দে ইউজ টু ডমিনেট দ্য কালো রঙের মানুষ। হোয়াইটস অ্যান্ড ব্ল্যাকস ছিল, তো হোয়াইটসরা সবসময় ব্ল্যাককে ডমিনেট করতো, বলতো যে আমরা সুপিরিয়র, আমরা বেশি বড় পলিটিক্যাল, সামাজিক স্তরে, দেন রাজনৈতিক স্তরে, ইকোনমিক স্তরে, সব ক্ষেত্রে ওদেরকে ডমিনেট করতো। ইভেন ওদেরকে দাসের মতো, দাস বানিয়ে রাখতো, যে আমার মতো কাজ কর, কোনো টাকাও দেবো না, কিছু না, ইউ হ্যাভ টু বি স্লেভস, এটাকে বলে স্লেভস। তো ওই যে স্ট্রাগলটা, যেরকম আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশদের জন্য ফ্রিডম স্ট্রাগল চলেছিল প্রায় 200 বছর, ঠিক সেই রকম আফ্রিকাতেও ওই রকম অনেক বছর ব্যাপী, 50-60 বছর ব্যাপী এইরকম স্ট্রাগল একটার কি পরিণতি হয়েছিল, বা ওইটার যখন শেষ হয়েছিল তখন কি হয়েছিল, ওইগুলা নিয়ে আমরা আজকে পড়বো। আর ওইগুলো আমরা পড়বো খুব দারুণ একটা চ্যাপ্টারে, যেটা রিটেন বাই নেলসন ম্যান্ডেলা, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক সাউথ আফ্রিকা। তো এমন যে দেশে অনেক বছর ধরে হোয়াইটসরা রুল করেছে, ওই হোয়াইটের রুলটাকে উনি অনেক কষ্টে সরিয়ে নিজে ইকুয়ালিটি আনার চেষ্টা করেছিলেন। ইকুয়ালিটি এমনভাবে এনেছিলেন যে উনি নিজে ব্ল্যাক হয়ে he became the president. So it was a very, very great achievement in the pages of history. এরকম গ্রেট অ্যাচিভমেন্ট খুব কমই আছে। তো ওনার এই অ্যাচিভমেন্টটার ফলে কি হয়েছিল, বা ওই স্ট্রাগলটার কথা, ওইগুলো আজকে আমরা পড়বো আমাদের চ্যাপ্টারে। সো ইট ইজ a very important chapter, very significant chapter. তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো and you will really love it. So let us begin the explanation now. লাইন বাই লাইন যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা উই নিড টু নো, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, যেটা আমি অলরেডি কিছু বলেছি, আর চ্যাপ্টারের বিগিনিংয়েও দেখবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লেখা আছে, তো ওইগুলো তোমরা ইউ শুড রিড। তো দিস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম নেলসন ম্যান্ডেলাস অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম। ওনার অটোবায়োগ্রাফি, যেটা মানে আত্মজীবনী, ওইটার একটা পার্ট এটা, যেহেতু ওনার লাইফে এত কিছু উনি করেছেন, এত কিছু উনি স্ট্রাগল দেখেছেন, ওইগুলা নিয়ে ওই বইটা লেখা, ঠিক আছে? তো চলো আমরা এখন আগে দেখে নেই ওই নেলসন ম্যান্ডেলার একটা ছবি আর ওই বইটার একটা ছবি। He is the great Nelson Mandela, and this is his autobiography, Long Walk to Freedom. আচ্ছা, এখন এই চ্যাপ্টারের মধ্যে যেটা এক্সট্রাক্ট, এটার মধ্যে কি আছে? ইন দিস চ্যাপ্টার ম্যান্ডেলা স্পিক্স অ্যাবাউট এ হিস্টোরিক ওকেশন অন 10th May, এটা খুব মনে রাখো, 10th May 1994, when he was elected as the first black president in an independent democratic republic of South Africa, free from racism or apartheid. So এইটা হলো কি 10th May কাহিনী 1994 এর, যখন একটা প্রজাতন্ত্র, স্বতন্ত্র, গণতন্ত্র সব মিলিয়ে একটা নতুন সাউথ আফ্রিকার জন্ম হয়েছিল, যেটা ওয়াজ ফ্রি ফ্রম রেসিজম বা অ্যাপারথেইড। এই দুইটা ওয়ার্ড এখন আমি এক্সপ্লেন করব। তো রেসিজম সাধারণত বোঝায় কোনো একটা জাতির, কোনো দুই জাতির মধ্যে বা বেশি জাতির মধ্যে বিভাজন করা, ঠিক আছে? সেগ্রিগেশন, বিভাজনটা হইতে পারে কোনো ট্রাইবাল কিছু ইয়ের কারণে, বা বিভাজনটা হইতে পারে কাস্টের কারণে, বিভাজনটা হইতে পারে স্কিন কালারের কারণে, যেটা আমি কইলাম। তো ওদের এখানে স্কিন কালারের বেসিসে রেসিজম হইতো, ঠিক আছে? কালো ফর্সা ওরকম ইয়ের মধ্যে হইতো। আর তারপর অ্যাপারথেইড জিনিসটা এখন বোঝাটা খুব দরকার। চলো তোমরা এটা বুঝাই। যেহেতু আমাদের দেশে এইরকম রেসিজম, মানে এই রকমের রেসিজম বা অ্যাপারথেইডটা ছিল না, সো আমাদের বুঝতে লাগবে আগে যে কি ধরনের আফ্রিকা আমেরিকাতে মানে রেসিজমটা হইতো, ঠিক আছে?
অ্যাপার্থেইড, a political system that separates people according to their race. অ্যাপার্থেইডটা বোঝায় সাধারণত একটা পলিটিক্যাল সিস্টেম, যে একটা রাজনৈতিক সিস্টেম যেটা মানুষকে ওদের জাতির মতে, এখানে রেস বলতে বোঝায় মানে যে স্কিন কালারের যেটা মানে ব্ল্যাকস এন্ড হোয়াইটস এরকম ভাবে যে ডিভাইড করতো, যে ব্ল্যাকরা ছোট হোয়াইটরা বড়। অ্যাপার্থেইড যেটার আফ্রিকান ভাষায় এটার মানে হলো অ্যাপার্টনেস, মানে দূর দূর, মানে কানেক্টেড না, সমান না, সাদা কালো সমান না। was a system of institutionalized racial segregation. Segregation মানে হচ্ছে সেপারেশন আর কি, হ্যাঁ। তো ইনস্টিটিউশনালাইজড মানে একদম ওদের রুলার্সরা তখন মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আগে বা ডেমোক্রেটিক হওয়ার আগে সাউথ আফ্রিকাতে মানে রুলার্সরা সবাই কি করতো, ওই সিস্টেম মানতো, যারা যারা রুল করতো, মানে একদম ইনস্টিটিউশনাল মতো হয়ে গেছিল ওইটা। মানে জায়গায় জায়গায় সোসাইটিতে, পলিটিক্সে, ইকোনমিক্সে সবখানেই মানে যে কালোরা ছোট জাতি আর ফর্সারা বড় জাতি, এই সিস্টেম চলতো। So that existed in South Africa and South West Africa from 1948 থেকে 1990s অবধি। 1994 কে এ হলো লেক্সি চার করে। তো নেলসন ম্যান্ডেলা এন্ড হিজ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যেরকম আমাদের গান্ধী, মহাত্মা গান্ধী ফর্ম করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক সেই রকম নেলসন ম্যান্ডেলা ফর্ম করেছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। spent a lifetime fighting against apartheid. তো এই অ্যাপার্থেইড, এই যে বৈষম্যটা যেটা, হ্যাঁ, স্কিন কালারের উপর নিয়ে যেটা বৈষম্য বিভাজন, ওইটার নিয়ে তিনি ফাইট করছিলেন অনেক বছর। ভাবো 30 ইয়ার্স উনি প্রিজনে আসছিলেন, বাপ রে বাপ, হ্যাঁ। বিফোর দ্য ডেমোক্রেটিক ইলেকশনস টুক প্লেস ইন সাউথ আফ্রিকা ইন 1994। তো 30 ইয়ার্স প্রিজন, এটা মানে নট এ ম্যাটার অফ জোক। আমরা জানি জওহরলাল নেহরু 9-10 বছরের মতো জেলে আছিলেন, তারপরে মহাত্মা গান্ধী, এরকম আরো কত কত। তো উনার কেসটা দেখলে তো মনে হয় বাপরে বাপ, মানে হ্যাটস অফ, এত বছর জেলে থাকার পরে তিনি কিন্তু আশা ছাড়ছেন না। তিনি চালাই গেছেন যে না, আমার সাউথ আফ্রিকার ডেমোক্রেটিক করতে লাগবো, রিপাবলিক করতে লাগবো, প্রজাতন্ত্র আনতে লাগবো, গণতন্ত্র আনতে লাগবো, ইন্ডিপেন্ডেন্স স্বতন্ত্র আনতে লাগবো করিয়া তাই ফাইনালি। তো আমরা যে আজকের চ্যাপ্টারটা পড়বো, এটা তোমার 10th মে 1994 এ মানে হট টাইম কি যে হয়েছিল প্রেসিডেন্ট, তারপরে তাই খুব খুশি হয়েছিল, তাই কিছু কিছু মেমোরিজ ভাবরা যে কি কষ্ট করিয়া এই স্বাধীনতাটা অর্জন করা হয়েছে। তো ওইটা নিয়ে চ্যাপ্টারটা, ঠিক আছে। তো চলো এখন আমরা শুরু করি তোমাদের ফার্স্ট ফ্লাইট বুকের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইনফ্যাক্ট সবচেয়ে ইন্সপায়ারিং চ্যাপ্টার, খুব বেশি ভালো লাগে আমার চ্যাপ্টার 2, এটা পেজ নাম্বার 17 এ শুরু হইব। আচ্ছা, তো এই তোমার চ্যাপ্টারটা খুব বেশ লম্বা, সো দ্যাটস ওয়াই আমি চেষ্টা করবো যতটুকু প্রিসাইসলি বুঝাইতে পারি ওয়ার্ড বাই ওয়ার্ড এন্ড এভরিথিং। আর প্রথমে তোমরা যে প্যারাগ্রাফটা পড়িয়া ওইটা দেখাই দিব রিড করিয়া, আর তারপরে আমি ওইটার মেইন ভাবটা করব। ওকে, This is the chapter. So let's begin. 10th May dawned bright and clear. For the past few days, I had been pleasantly besieged by dignitaries and world leaders who were coming to pay their respects before the inauguration. The inauguration would be the largest gathering ever of international leaders on South African soil. The ceremonies took place in the lovely sandstone amphitheatre formed by the Union buildings in Pretoria. For decades, this had been the seat of white supremacy, and now it was the site of a rainbow gathering of different colors and nations for the installation of South Africa's first democratic non-racial government. সো ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেখলাম যে 10th মেতে পুরি কইরা যে খুব বেশি ক্লিয়ার, ভোরটা খুব সুন্দর, সকালটা খুব সুন্দর, আর besieged by, এটা besieged by এর কথা মানে to be surrounded closely by। তো এই দিনটা যে আওয়ার আগে থেকেই অনেক বড় বড় পলিটিশিয়ানসরা, ডিগনিটারিজরা, অনেক বড় বড় সম্মান ধনী মানুষরা ওনার নেলসন ম্যান্ডেলার কাছে আইরা টু প্রোগ্রামের ইনাগুরেশনে। ওই যে প্রোগ্রামটা কি, ওনার যে উনি যে প্রেসিডেন্ট হইবা ওইটা। তো এই যে উনি প্রেসিডেন্ট হইবা, সাউথ আফ্রিকার নতুন ইন্ডিপেন্ডেন্স আর ডেমোক্রেসির ফলে, রিপাবলিক হওয়ার ফলে, সেটার জন্য হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হইব, এটা কোয়েশ্চেন তাই ফার্স্ট প্যারাগ্রাফে। আর তারপর সেকেন্ড প্যারাগ্রাফে কি কোয়েশ্চেন, যে এটা কই হইব ইনাগুরেশনটা, বা উনি যে প্রেসিডেন্ট হইবে এটা কই হইব, স্যান্ডস্টোন এম্পিথিয়েটার ফর্মড বাই দ্য ইউনিয়ন বিল্ডিংস ইন প্রেটোরিয়া। প্রেটোরিয়া একটা আফ্রিকার একটা ক্যাপিটাল আছিল তখন ওইখানে। তো তোমার এম্পিথিয়েটার মানে এ বিল্ডিং উইদাউট এ রুফ, রুফ ছাড়া একটা বিল্ডিং উইথ মেনি রোজ অফ সিটস রাইজিং ইন স্টেপস। ওই থাকে মানে একটা গ্যালারি টাইপের বড়, যেটার আবার রুফ নাই, ওইখানে এটার ওকেশন হওয়ার কথা। তো ওই জায়গাটাতে বা ওইরকম ওকেশন এত বছর ধরিয়া হয়তো শুধু হোয়াইট সুপ্রিমেসির ক্ষেত্রে, মানে শুধু ফর্সা মানুষরা এইটা মানে ওইটার উপরে দখল আছিল।
এইটাতে ব্ল্যাকরা কোনোদিনও এরকম এত বড় অনুষ্ঠান বা এত বড় স্থান কোনোদিনও পাইছে না, কিন্তু এখন আফটার সো মেনি ইয়ার্স ফাইনালি এইটা হওয়ার। আর এটা একটা ডেমোক্রেটিক মানে প্রজাতন্ত্র স্বতন্ত্রভাবে গণতান্ত্রিক একটা ইয়ে শুরু হওয়ার। আর নন রেশিয়াল গভর্নমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মানে যে গভর্নমেন্ট কোনো রেসিজম দেখে না, ফর্সা কালো সবাইরে সমান দেখে, নট ডিভিশন ইন দ্য বেসিস অফ স্কিন কালার, ঠিক আছে? On that lovely autumn day, I was accompanied by my daughter Zinani. On the podium, Mr. D. Clark was first sworn in as second deputy president. Then, Thabo Beki was sworn in as the first deputy president. When it was my turn, I pledged to obey and uphold the constitution and to devote myself to the well-being of the republic and its people. To the assembled guests and the watching world, I said, তো ওনার মেয়ের নাম কি ছিল? জেনানি। তো ওই দিন ওনার মেয়ে ওনার সঙ্গে গেছিল, আর পোডিয়ামের মধ্যে ওঠার পরে স্টেজটার মধ্যে মিস্টার ডি ক্লার্ক ওয়াজ ফার্স্ট সোর্ন ইন অ্যাজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। তো ওনারে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, এটা মনে রাখো যদি ওয়ান মার্কের কোয়েশ্চেন আসে। তারপরে থাবো বেকি ওনারে সোর্ন করা হয়েছিল অ্যাজ দ্য ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট। আর তারপরে প্রথমে এই দুজন, তারপরে উনি প্লেজ নিলেন, মানে উনি শপথ নিলেন যে, বা ওতের মতো যে উনি ওনার দেশের কনস্টিটিউশনটা পুরো মানবেন আর কি অ্যাজ দ্য প্রেসিডেন্ট। আর এটা যে একটা প্রজাতান্ত্রিক, প্রজার প্রতি সমর্পিত দেশ, মানুষের প্রতি সমর্পিত দেশ, ওইটা উনি মানবেন। তারপরে উনি ওনার গেস্টরে একটা খুব সুন্দর লেকচার দিলেন, যেটার পার্ট এখানে আছে, চলো পড়ি। Today, all of us do by our presence here confer glory and hope to newborn liberty, out of the experience of an extraordinary human desire that lasted too long, must be born a society of which all humanity will be proud. We, who were outlaws not so long ago, have today been given the rare privilege to be host to the nation of the world on our own soil. We thank all our distinguished international guests for having come to take possession with the people of our country of what is after all a common victory for justice, for peace, for human dignity. We have at last achieved our political emancipation. We pledge ourselves to liberate all our people from the continuing bondage of poverty, deprivation, suffering, gender and other discrimination. Never, never and never again shall it be that this beautiful land will again experience the oppression of one by another. The sun shall never set on a glorious, a human achievement. Let freedom reign. God bless Africa. তো উনি কইরা যে এত কষ্টের ফলে, এত স্ট্রাগলের ফলে শেষমেশ একটা সমাজের জন্ম হইল, যেটার মধ্যে মনুষ্যত্ব আছে, যেটার মধ্যে খালি বৈষম্য না। তো এই যে নিউবর্ন লিবার্টি, নতুন স্বাধীনতা, সেটারে আমরা সেলিব্রেট করবো, আমরা ধরিয়ে রাখতে লাগবো এটারে। তো উই হু আর আউটলস নট সো লং এগো, আউটলস বলতে বোঝায় তোমার যেটা এমন একটা মানে যাদেরকে লর আন্ডারে মানা হইতো না, যাদেরকে দাসের মতো ট্রিট করা হতো। তো অনেকদিন আগে অবধি আমরা আউটলো ছিলাম। তো আজকে আমাদের এই মানে আমাদের নিজের মাটি আমরা বলতে পারি, আমাদের এই দেশকে, যেটা এতদিন আমাদের মাটি হিসাবে ইয়ে করা হইতো না, তো আমাদের জাস্টিস, পিস, শান্তি, পিস ফর হিউম্যান ডিগনিটি, ওইগুলা সব আমাদের মানতে লাগবে এখন। কারণ এইগুলা আমরা এখন পাইলাম, বিকজ আগে তো আমাদের প্রতি কোনো জাস্টিসই আসছিল না। আমরা যা ইচ্ছা মতো ট্রিট করা হইতো, দাসের মতো ট্রিট করা হইতো, কোনো শান্তি আসছিল না। কিন্তু এখন এগুলো সব ভ্যালুজ আমরা নিজেও পাইবো আর আমরা স্প্রেড করবো। তো আমাদের পলিটিক্যাল ইমানসিপেশন আমরা পাইলাম। ইমানসিপেশন কথার অর্থ ফ্রিডম, ফ্রিডম বা লিবারেশন যেটা বোঝায়। তো আমাদের মানে পলিটিক্যাল ভাবে আমরা এখন স্বাধীন, যেটা আগে আমাদের আসছিল না, আমরা টোটালি ডিপেন্ডেন্ট আসছিলাম। তো আমরা এখন আর পভার্টি, ডেপ্রিভেশন, সাফারিং, জেন্ডার ডিসক্রিমিনেশন, তো গরিবি, তারপরে তোমার জেন্ডার ডিসক্রিমিনেশন হয়তো অনেক 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 ফর্সা হোয়াইট মেনরা তোমার মেয়েদেরকে, ব্ল্যাক মেয়েদেরকে এক্সপ্লয়েট করতে, অনেক কিছু আসছিল। তো ওইগুলা এখন অপারেশন বন্ধ হইব, সব রকমের বিভাজন, সব রকমের অত্যাচার এখন বন্ধ হইব। এই আজকের থেকে এত বড় দিন এইটা, সব রকমের সাফারিং বন্ধ হইব। আর কোনোদিনও এই ল্যান্ডের মধ্যে এইরকম ভাবে কেউ সাফার করবো না। তো এইরকম সুন্দর করিয়া দ্য সান shall never set on a glorious a human achievement। তো এত ভালো একটা জিনিসের মধ্যে কোনোদিনও সূর্যটা আর ডুববো না। তো এই যে লেট ফ্রিডম রেইন, তো স্বাধীনতা যাতে, সবের ফ্রিডম, সবাই যাতে স্বাধীন থাকতে পারে, এইটা যাতে রুল করে এই দেশে, কইয়াতে রানী গড ব্লেস আফ্রিকা। এই যে স্পিচটা উনি দিলেন, খুবই দারুণ স্পিচ। তো আমার খুব ভালো লাগলো এটা পড়ে, তোমরাও সবাই রিডিং দিও, তাই তোমার খুব ভালো লাগবে। নেক্সট আমরা চাই পেজ নাম্বার 19-এ, চলো দেখি, আগে রিড করি তারপরে আমরা ডিসকাস করবো।
A few moments later, we all lifted our eyes in awe as a spectacular array of South African jets, helicopters, and troop carriers roared in perfect formation over the Union buildings. It was not only a display of pinpoint precision and military force, but a demonstration of the military's loyalty to democracy, to a new government that had been freely and fairly elected. Only moments before, the highest generals of the South African Defence Force and Police, their chests bedecked with ribbons and medals from days gone by, saluted me and pledged their loyalty. I was not unmindful of the fact that not so many years before they would not have saluted but arrested me. Finally, a chevron of Impala jets left a small smoke trail of the black, red, green, blue, and gold of the new South African flag. The day was symbolized for me by the playing of our two national anthems and the vision of white singing Kosi, Sikelel, Ifrika, and black singing Diestem, the old anthem of the Republic. Although that day neither group knew the lyrics of the anthem they once despised, they would soon know the words by heart. Page number 19 এর এই প্যারাগ্রাফে উনি কইরা যে যেই উনি শপথ নিলেন এজ দ্য প্রেসিডেন্ট, তারপরে অনেক বড় বড় জেট, ওই যে তোমার মিলিটারি জেটস, তারপরে আকাশের মধ্যে যে উড়ে বড় বড় ফাইটার জেটস, যেগুলো মানে সম্মান দেয় যে আমাদের দেশটা আজকে স্বাধীন। আর সব পুলিশরা, মিলিটারি ম্যানরা উনারে মানে উনার আন্ডারে সারেন্ডার করেন যে না, এখন থেকে আমরা সত্যিকারের স্বাধীন, এখন কোনো ডিসক্রিমিনেশন থাকবো না। তো দারুণভাবে লেখছে স্পেকটাকুলার এরে অফ সাউথ আফ্রিকান জেটস, স্পেকটাকুলার এরে মানে তোমার ইমপ্রেসিভ ডিসপ্লে, মানে দারুণ ভাবে একটা ডিসপ্লে করে আকাশের মধ্যে যা রয়েছে যায় না, খুব সুন্দর একসঙ্গে অনেকগুলো। তারপরে ইভেন এখানে তার লেখছেন যে এই যারা যারা পুলিশ বা মিলিটারি অনেকদিন থেকে আমার সম্মান জানান, এরা অনেক বছর, কয়েক বছর আগেই আমার উল্টা ওরা এরা অ্যারেস্ট করে রাখছিল, আর এখন টাইম কিরকম ভাবে বদলাইছে। আর ফাইনালি এ শেভরন অফ ইম্পালা জেটস, তো এক রকমের জেট আর কি, তো শেভরন মানে প্যাটার্ন দ্য ভির মতো এরকম এইরকম করিয়া মানে জেট গুলা গেল, এরোপ্লেনের মতো যে ওগুলা গেল, খুব সুন্দর ধোঁয়া ওড়ে। আর কি করলো, ওই ওদের ধোঁয়ার মধ্যে ডিফারেন্ট কালার ছিল, ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু, গোল্ড, নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগ যেটা, ওইটার কালারে বিভিন্ন ধোঁয়া ওড়িয়া তারা গেল। ওইটা বোঝানোর লেগে যে এখন আমরা স্বতন্ত্র, এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট, রিপাবলিক, ডেমোক্রেটিক একটা কান্ট্রি। The day was symbolized by for playing of তারপরে ন্যাশনাল অ্যান্থেম বাজানো হইলো, দুইটা ন্যাশনাল অ্যান্থেম, and the vision of white, কোসি, সিকেলেল, আফ্রিকা, এটা ওদের ভাষায় আর কি, আর এন্ড ব্ল্যাক সিঙ্গিং ডিএসটেম, দ্য ওল্ড অ্যান্থেম দ্য রিপাবলিক। তো দুইটা ওরা গাইলো, আগেরটাও এখনেরটাও। Although that they neither group knew the lyrics of the anthem, but they once despised, they would soon know the words by heart. তো দুইও পার্টিতে গাওয়া হইলো যে মানে এখন ফর্সা মানুষ ব্ল্যাকসদেরকে সমানভাবে দেখা হবে, কোনো রেসিয়াল ডিসক্রিমিনেশন না। তো এই জিনিসটা মানে কত দারুণ। ডিসপাইস কথার অর্থ হ্যাড এ ভেরি লো অপিনিয়ন অফ। তো একজন আরেকজনের অ্যান্থেম আগে কোনোদিনও গাইতো না, বা এরকম ব্ল্যাকসদের অ্যান্থেম তো গাওয়াই হতো না, কিন্তু এখন দুইটা একসঙ্গে গাওয়া হইলো। তো উনি প্রেসিডেন্ট হইলেন, ওথ নিলেন, তারপরে এত সুন্দর জেট ফ্লাই করলো, তারপরে ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হইলো, কত বড় জিনিস না। চলো এখন নেক্সট প্যারাগ্রাফে যাই। I was overwhelmed with a sense of history. In the first decade of the 20th century, a few years after the bitter Anglo-Boer War and before my own birth, the white-skinned peoples of South Africa patched up their differences and erected a system of racial domination against the dark-skinned people of their own land. The structure they created formed the basis of one of the harshest, most inhumane societies that the world has ever known. Now, in the last decade of the 20th century and my own 8th decade as a man, that system had been overturned forever and replaced by one that recognized the rights and freedom of all peoples, regardless of the color and the skin. That day had come about through the unimaginable sacrifices of thousands of people whose suffering and courage can never be counted or repaid. I felt that day, as I have on so many other days, that I was simply the sum of all those African patriots who had gone before me. That long and noble line ended and now began again with me. I was pained that I was not able to thank them and that they were not able to see what their sacrifices had wrought. তো এরপরের প্যারাগ্রাফে যেটা পড়লাম যে উনি কইরা, ওই দিন আমার খুব ইতিহাসের কথা মনে হইলো, হিস্ট্রির কথা মনে হইলো, যে কত ফাইট করিয়া আমরা আজকে এখানে আইছি, মানে এই ইয়েতে পৌঁছাইছি। উনি যখন ছোট আসছিলেন অনেক বছর আগে, এই যে আমি কইলাম 1940s 50s এর দিকে, তখন হোয়াইট স্কিন মানুষরা খুব বেশি ডমিনেট করতো, মানে খুব মানবিকভাবে
ট্রিট করতো, ব্যবহার করতো এই ব্ল্যাক মানুষদের সঙ্গে, যেটা কইলাম দাসের মতো বানিয়ে রাখতো, বাজেভাবে শোষণ করতো, আর এত ইনহিউম্যান, মোস্ট ইনহিউম্যানস, মানে এত বেশি অমানবিক যে ভাবাও যায় না, মানুষ যেটা করতে পারে এটা ভাবা যায় না। কিন্তু এখন 20th সেঞ্চুরি লাস্ট ডেকেডে, মানে 1994-এ যে কইলাম, তখন উনি পুরো সিস্টেমটাই কিরকম ভাবে চেঞ্জ হয়ে গেল। তো উনি কইলা যে এই সিস্টেমটা যে চেঞ্জ হইলো, আমরা যে স্বতন্ত্র ইয়েটা পাইলাম পেজ নম্বর 20-তে আইসি, এটা অনলি বিকজ অফ দ্য পিপল। এই যে এত এত মানুষ, ব্ল্যাকসরা এত এত মানে পেট্রিয়টস, যারা নিজের দেশের জন্য জান দিল, যারা হ্যাঁ স্বদেশী মানুষ, যারা যারা এইটা যার ফলে হইল, তো উনি তারা রেসপেক্ট দিতে চাইরা। উনি কইরা যে ওরা ছাড়া মানে আমি কিচ্ছু করতে পারতাম না। থাউজেন্ডস অফ স্যাক্রিফাইসেস, আমাদের যেরকম অনেকটা তোমরা রিলেট করতে পারো আমাদের দেশের স্বতন্ত্র হওয়ার জার্নির সঙ্গেও, যেখানে এত এত মানুষ মারা গেছে, এত এত ব্রিটিশের শোষণে কত কষ্ট, ভগৎ সিং থেকে ধরিয়া কত 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 মানুষ মারা গেছে, যার স্যাক্রিফাইসের ফলেই আমরা ইন্ডিপেন্ডেন্স পাইছিলাম। এইখানেও ঠিক ওই রকমই কেসটা। হ্যাঁ, তো উনি কইরা যে আমি সবাইকে তো থ্যাঙ্কস কইতে পারি না, কারণ অনেকে তো এই স্ট্রাগল করতে করতে মারাই গেল, অনেক অনেক বড় বড় ওয়ারিয়ার্সরা, অনেক অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামীরা। তো এই স্বাধীনতা সংগ্রামীরা যারা, কয়েকজনের নামও সে নিব। তো চলো আমরা পেজ নম্বর 20 লাস্ট প্যারাগ্রাফটা এখন রিড করি। The policy of apartheid created a deep and lasting wound in my country and my people. All of us will spend many years, if not generations, recovering from the profound hurt. But the decades of oppression and brutality had another unintended effect, and that was that it produced the Oliver Tambos, the Walter Sisulu, the Chief Luthulis, the Yusuf Dadus, the Bram Fishers, the Robert Sobukwes of our time. Men of such extraordinary courage, wisdom, and generosity that their like may never be known again. Perhaps it requires such depths of oppression to create such heights of character. My country is rich in the minerals and gems that lie beneath its soil, but I have always known that its greatest wealth is its people, finer and truer than the purest diamonds. তো এই প্যারাগ্রাফে দেন কইরা যেটা আমি বললাম, অনেক বড় বড় মানুষের স্যাক্রিফাইস হয়েছে, আর এত মানুষের সাফার করছে যে মানে ওদের সাফারিংটা একটা আঘাত দিয়া দিছে সবার মনে, সব ব্ল্যাকসদের মনে, যারা যারা এই স্ট্রাগলটা করছে, সংগ্রামীরা, যেটা অনেক বছর অবধি থাকবো, জেনারেশন আফটার জেনারেশন, খুব বেশি হার্ড। এই যে দাসের মতো ট্রিটমেন্ট, এই যে সংঘর্ষ, এই যে অপ্রেস ভাবে তারা আসিল, তো এটা তারা হার্ড করতেই থাকবো। কিন্তু আরেকটা জিনিস হইল যে এই যে যতই কষ্ট হোক, কিন্তু এই সংগ্রামের ফলে কিছু অনেক বড় বড় মানে মানুষ, কিছু বড় বড় পার্সোনালিটিরও সৃষ্টি হয়েছিল। আর এই কিছু বড় বড় পার্সোনালিটির নাম এখানে দেওয়া হয়েছে, আমি আবার পড়ি। Oliver Tambos, the Walter Sisulu, the Chief Luthulis, Yusuf Dadus, Bram Fishers, Robert Sobukwes। তো এই সব যাদের ছবিও দেওয়া আমি দেখাইছি একটু আগে, তো এই সবের এদের মতো ম্যান অফ ক্যারেক্টার, যেমন আমাদের সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, নেহেরু, ভগৎ সিং, আরো প্রচুর প্রচুর প্রচুর। তো এইরকম কিছু ওদেরও অ্যাপার্থাইডের এগেইনস্টের লড়াইতে, রেসিজমের এগেইনস্টের লড়াইতে এরা কিছু গ্রেটেস্ট ম্যান। তো উনি এদের কথা ভাবরা কইরা যে আমি একা না, এরাও আসিল, আর এরা এখন অনেকেও মারা গেছে, এরা আমি থ্যাংক ইউ করতে কইতে পারি আর না। তো এরা খুব দয়ালু মানুষ আসছিল, খুব মানে ওয়াইজ, খুব ভালো মানুষ, খুব ইন্টেলিজেন্ট মানুষ আসছিল। আর টাইম কইরা যে এইরকম স্ট্রাগল সংগ্রাম করলে অ্যাকচুয়ালি আমাদের ক্যারেক্টারটা, আমাদের চরিত্র বলটা বাড়ে, যেটা আমরা এই মানুষ থেকে এই কয়েকজন থেকে দেখতে পারি। My country is rich in the minerals and gems that lie beneath the soil, but I have always known that its greatest wealth is people. তো উনি কইরা আমার দেশের মধ্যে অনেক মিনারেল আছে, অনেক ভালো ভালো পাথর টাথর এইসব আছে মাটির নিচে, কিন্তু আমার দেশের মূল রতন হইল গিয়া এইগুলো, মিনারেলস গুলো না, জেমস গুলো না, মূল রতন হইলো আমার দেশের মানুষ, যারা মানে খুব বেশি পিওর, খুব বেশি শুদ্ধ, যারা ডায়মন্ড থেকেও, হীরার থেকেও বেশি আমার প্রিয় ওরা, কারণ ওরা দেশের জন্য জান দিছে সব মানুষরা। তো ওইটা উনি মানে এত বড় অ্যাচিভমেন্টের পরে উনি মনে করে আর কি যে কি কি ভালো হয়েছে। এখন নেক্সট দুটো প্যারাগ্রাফ পড়ি, তারপরে এটা ডিসকাস করবো পেজ নাম্বার 21। It is from these comrades that in the struggle that I learned the meaning of courage. Time and again I have seen men and women risk and give their lives for an idea. I have seen men stand up to attacks for an idea. I have seen men attacks and torture without breaking, showing a strength and resilience that defies the imagination. I learned that courage was not the absence of fear, but the triumph over it. The brave man is not he who does not feel afraid, but he who conquers that fear. No one is born hating another person because of the color of his skin
or his background or his religion. People must learn to hate, and if they can learn to hate, they can be taught to love, for love comes more naturally to human heart than its opposite. Even in the grimmest times in prison, when my comrades and I were pushed to our limits, I would see a glimmer of humanity in one of the guards, perhaps just for a second, but it was enough to reassure me and keep me going. Man's goodness is a flame that can be hidden but never extinguished. এখানে উনি কইরা যে এই মানুষদের কাছ থেকে যারা সংগ্রামী তাদের কাছ থেকে আমি জানছি যে আসল সাহসের কি মানে। খুব সুন্দর একটা লাইন আছে যে সাহসের I learned that courage was not the absence of fear. মানে সাহসের মানে এই না যে ভয় নাই, সাহসের মানে এই যে ভয়রে কেউ ওভারকাম করছে, ভয়ের উপরে উঠছে, সে ভয়ের ফেস করে ভয়ের উপরে উঠছে। ব্রেভ ম্যান, সাহসী মানুষ সে না যে ভয় করে না, কিন্তু সে যে ভয়ের অতিক্রম করিয়া চলে, ভয়ের উপরে দিয়া উঠিয়া ওভারকাম করিয়া সে ভয়েরে কনকার করে। তারপরে নেক্সট প্যারাগ্রাফ খুব সুন্দর যে কেউ জন্ম থেকে এরকম হয় না যে আমি ফর্সা জন্মাইছি আমি কালো মানুষের ঘৃণা করবো, মোটেও না, কিন্তু এইটা মানুষের ভিতরে ঢুকানো হয়। বা কেউ জন্ম থেকে হবে না আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি ছোট জাতের খারাপ ভাবে দেখবো, মোটেও না, কিন্তু এইটা মানুষের ভিতরে ঢুকানো হয়। হ্যাঁ, বা রিলিজিয়নের নামে অনেক বাজে জিনিস মানুষের মধ্যে ঢুকানো হয়, যেটা মানুষের মনে কোনোদিনও ঢুকানো উচিত না, এটা আমি কইরা। Even in the grimmest times in our prison, when my comrades and I were pushed to limits, তখনই কইরা আমাদের বা আমার সঙ্গে অনেক সংগ্রামীরা জেলে রাখা হয়েছিল, তখনও আমি জেলের মধ্যেও দেখছি কিছু কিছু পুলিশ, কিছু কিছু এরকম মানুষ আছিল যারা মন থেকে ভালো আসিল। তো উনি কইরা যে মানুষের মনের মধ্যে মনুষ্যত্বটা থাকে, দয়া থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ওইটারে আমরা অনেক বাজে চিন্তা, বাজে তোমার অপ্রেসিভ থটস বা ডিসক্রিমিনেটরি থটস, যেগুলো মানে বিভাজনের ভাব নিয়ে আমরা মানুষের কোমল মনটাকে যেটা দয়া ভালোবাসায় ভর্তি, এটা আমরা ঢাকি দেই। কিন্তু আসলে ম্যানস গুডনেস ইজ এ ফ্লেম দ্যাট ক্যান বি হিডেন বাট নেভার এক্সটিংগুইশড। মানুষের ভিতরে যে ভালোটা সেটা কোনোদিনও এটারে টোটালি নিভানো যায় না, এটা ভিতরে থাকে, অনেক সময় ঢাকা পড়ে, কিন্তু এটা নিভানো যায় না। কি দারুণ! ইন লাইফ এভরি ম্যান হ্যাজ টুইন অব্লিগেশনস। চলো এখন নেক্সট প্যারাগ্রাফটা পড়ি। In life, every man has twin obligations to his family, to his parents, to his wife and children, and he has an obligation to his people, his community, his country. In a civil and humane society, each man is able to fulfill those obligations according to his own inclinations and abilities. But in a country like South Africa, it was almost impossible for a man of my birth and color to fulfill both of those obligations. In South Africa, a man of color who attempted to live as a human being was punished and isolated in South Africa. In South Africa, a man who tried to fulfill his duty to his people was inevitably ripped from his family and his home and was forced to live a life apart, a twilight existence of secrecy and rebellion. I did not in the beginning choose to place my people above my family, but in attempting to serve my people, I found that I was prevented from fulfilling my obligations as a son, a brother, a father, and a husband. তো পেজ নাম্বার 21 এর শেষে যে কয়েকটা লাইন ওইখানে উনি কইরা যে প্রতিটা মানুষের দুই রকমের ডিউটি থাকে। হ্যাঁ, লাইফে যেমন আমার পরিবারের প্রতি আমার এইটা করতে লাগবো, এটা করতে লাগবো, ওইটা করতে লাগবো, এজ এ মেয়ে, এজ এ বোন, এজ এ দিদি, ওইরকম করতে লাগবো। আবার আরেকটা অব্লিগেশন থাকে টুয়ার্ডস আমার দেশের প্রতি, যে আমার দেশের জন্য আমার অনেক কিছু করতে লাগবো। তো কিন্তু তাই কইরা আমি যে সমাজে জন্ম হয়েছে আমার, সেখানে আমার দুটোটাই করাটা আমার মুশকিল আছিল। জন্ম হওয়ার পরে কি করতো, ব্ল্যাকসদেরকে মানে ফর্সা যারা হোয়াইটসরা ছিল তারা ব্ল্যাকসদেরকে তারা ফ্যামিলির থেকে নিয়ে যেত গিয়া, নিয়ে গিয়া তারা যেরকম ইচ্ছা সেরকম ওই যে দাসের মতো কাজে লাগাইতো। কেউ প্ল্যান্টেশনে নিত গিয়া, মানে অনেক কিছু গাছ টাছ লাগানো ওইখানে ফিল্ডসে নিত গিয়া কাজে, কেউ ইন্ডাস্ট্রিতে নিত গিয়া, কেউ নিত গিয়া মাইন খুদাই করো, কয়লা টয়লা ইয়ে করো, মানে ফ্যামিলির থেকে দূরে নিত গিয়া। তাছাড়া আর দেশটা সার্ভ করা তো বাদই দাও, মানে দেশটা কি তারা সার্ভ করতে হয়, খালি ফর্সা মানুষদেরকে সার্ভ করতে হয়। তো অ্যাকর্ডিং টু ওন ইংলিশ এবিলিটিস, তো আমার মানে টেন্ডেন্সি, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। এখানে আমি অনেক ওয়ার্ড মিনিংও লিখছি, তোমরা টাইমটা দেখতে পারো। ইনক্লিনেশন মানে ন্যাচারাল টেন্ডেন্সি, বিহেভিয়ার, আমার যেরকম ব্যবহার, আমার যেটা ভালো লাগে সেটা কোনোদিনও করতে দেওয়া হইতো না ব্ল্যাকসদেরকে। তো ওই রকম ভাবে তাদের শোষণ করা হইতো। তো উনি নেলসন ম্যান্ডেলা কইরা যে a man who tried to fulfill his duty to people was immediately ripped from his family. তো কেউ যদি ভালো কাজ করতে থাকে দেশের জন্য বা নিজের ফ্যামিলির জন্য, এটা করতে দেওয়া হতো না। ফর্সা মানুষ হোয়াইটসরা যা চাইতো সেটাই তারা করতো, শোষণ করতো এইভাবে।
তো উনিও দেখলেন যে কিভাবে আমিও আমার ফ্যামিলি আমার মানুষের প্রতি কিছু করতে পারি না। ওই তখন আস্তে আস্তে ওনার ভিতরে মানে একটা সিক্রেট রেবেলিয়ন জাগতে শুরু করলো। রেবেলিয়ন মানে প্রোটেস্ট, এক রকমের প্রোটেস্ট জাগা শুরু করলো, একটা সংঘর্ষ জাগা শুরু করলো ওনার মনে, যে না আমার এটার এগেইনস্টে আওয়াজ তুলতেই লাগবো, এরকম করলে হইতো না যে আমি আমার নিজের মধ্যে মতে কিচ্ছু করবো না। তারপরে প্যারাগ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, চলো আগে রিডিং দেই। I was not born with a hunger to be free. I was born free, free in every way that I could know. Free to run in the fields near my mother's hut, free to swim in the clear stream that ran through my village, free to roast mealies under the stars and ride the boat backs of slow-moving bulls. As long as I obeyed my father and abided by the customs of my tribe, I was not troubled by the laws of man or God. It was only when I began to learn that my boyhood freedom was an illusion, when I discovered as a young man that my freedom had already been taken from me, that I began to hunger for it. At first, as a student, I wanted freedom only for myself, the transitory freedoms of being able to stay out at night, read what I pleased, and go where I chose. Later, as a young man in Johannesburg, I yearned for the basic and honorable freedoms of achieving my potential, of earning my keep, of marrying and having a family, the freedom not to be obstructed in a lawful life. But then I slowly saw that not only was I not free, but my brothers and sisters were not free. I saw that it was not just my freedom that was curtailed, but the freedom of everyone who looked like I did. That is when I joined the African National Congress, and that is when the hunger for my own freedom became the greatest hunger for the freedom of my people. It was this desire যে আমি জন্ম থেকে এরকম আসিল না যে আমি মানে স্বাধীনতার জন্য সংগ্রাম করবো, পাগল হবো, এরকম না। জন্ম থেকে তো আমি সুন্দরভাবে আই ওয়াজ বর্ন ফ্রি, মানে ফ্রি বর্ন আমার জন্ম হয়েছিল। তো আমি ছোটবেলা আমি ফিল্ডের মধ্যে দৌড়াইতাম, কি সুন্দর সুইম করতাম লেকের মধ্যে, ran through my village। কিন্তু যেই আমি বড় হইলাম তখন আমি বুঝতে লাগলাম যে ফ্রিডমের মধ্যে কত রেস্ট্রিকশন বাই দ্য হোয়াইট পিপল। It was only when I began to learn my boyhood freedom was an illusion, when I discovered as a young man that my freedom had only been যে আমার ফ্রিডমটা, আমার স্বাধীনতা আর নাই। যখন তাই বড় হইলে তখন বুঝতে পারলাম, তখন আস্তে আস্তে তার ভিতরে তাই ভাবলা যে না আমি যেরকম ভাবে টাকা আর্ন করতে চাই আমি এরকম করবো, আমি যারা বিয়ে করতে চাই করবো। হ্যাঁ, তো ফ্রিডমটা আবার কেউ অবস্ট্রাক্ট কেন করবো, যে মানে বাধা কেন দিব, ওইটা ভাবতে ভাবতে ওনার ভিতরে আস্তে আস্তে ইয়েটা জাগলো যে না আমাদের এটার এগেইনস্টে ফাইট করতেই লাগবে। But then I slowly saw that there was not only I was, but my brothers and sisters were not free. তো উনি আস্তে আস্তে দেখলেন যে বড় হইলেন যে খালি আমি না, আমার সঙ্গের সব ভাই বোনরা সবাই তো মানে সাফার করে, শুধু আমি না। তারপরে শুধু ওনার স্বাধীনতার কথা না, সবার স্বাধীনতাটাই বাঁধিয়ে রাখা হয়েছিল, কার্টেল মানে রিডিউস, সবার স্বাধীনতাটাই কমিয়ে রাখা হয়েছিল, বাঁধিয়ে রাখা হয়েছিল। আর তখন উনি জয়েন করলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। And that is when the hunger for my own freedom became the greatest hunger for the freedom of my people. তো তখন উনি যখন দেখলেন যে কারো স্বাধীনতা নাই, তখন উনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জয়েন করে ভাবলেন যে না এখন মানুষের জন্য করতে লাগবো, মানুষের স্বাধীনতার জন্য ফাইট করতে লাগবো। তো চলো এখন লাস্ট কিছু কইতে গেলে 2 প্যারাগ্রাফের মতো আমরা রিড করি, আর তারপরে এটা আস্তে আস্তে শেষ হবে। It was this desire for the freedom of my people to live their lives with dignity and self-respect that animated my life, that transformed a frightened young man into a bold one, that drove a law-abiding attorney to become a criminal, that turned a family-loving husband into a man without a home, that forced a life-loving man to live like a monk. I am no more virtuous or self-sacrificing than the next man, but I found that I could not even enjoy the poor and limited freedoms I was allowed when I knew my people were not free. Freedom is indivisible. The chains on anyone of my people or the chains on all of them. The chains on all of my people or the chains on me. I knew that the oppressor must be liberated just as surely as the oppressed. A man who takes away another man's freedom is a prisoner of hatred. He is locked behind the bars of prejudice and narrow-mindedness. I am not truly free if I am taking away someone else's freedom, just as surely as I am not free when my freedom is taken from me. The oppressed and the oppressor alike are robbed of their humanity. ওইটা কন্টিনিউ করে উনি কইরা যে এই যে আমার সঙ্গের সব মানুষ যাতে
ডিগনিটির সঙ্গে বাঁচে, আত্মসম্মানের সঙ্গে বাঁচে, সেলফ রেসপেক্টের সঙ্গে বাঁচে আমার দেশের মানুষ বা আমার জাতির মানুষ ব্ল্যাকসরা, তার জন্য আমি লড়াই করলাম। আমি একটা ভয় কাতুর ফ্রাইটেন মানুষ আসছিলাম, কিন্তু তারপরে আমি বোল্ড হইলাম, সাহসী হইলাম ফাইট করতে গিয়া। আমি ঘরের লাভিং হাজব্যান্ড আসছিলাম, কিন্তু তার এইটা ছাড়িয়ে আমি দেশের মানুষ হইলাম। আমি কোনোদিনও মানে জেলে যাবো, প্রিজনার হবো ভাবি নাই, কিন্তু আমি একটা প্রিজনারও হইলাম। তো সেলফ স্যাক্রিফাইসটা সবার মধ্যে দেখলাম, দেখে নিজের ভিতরেও এটা ঢুকাইলাম, জাস্ট ফর মাই ওন রেস, ফর মাই ওন কান্ট্রি টু বি ফ্রি। Freedom is indivisible. The chains on any one of my people were the chains on all of them. The chains on all my people were the chains on me. তো উনি কইলেন কেউর উপরে যেমন চেইন বাঁধা, বেরিয়া যেটা কয়, তো ওইগুলো যেমন বাঁধিয়ে রাখা, তো ওইটারে আমরা ভাঙতে লাগবো, সব রকমের অপারেশন, সব রকমের শোষণ আমাদের দূর করতে লাগবো। তো আমি মানে ভালো একটা জীবন থেকে টোটালি একটা ডিফারেন্ট লাইফ নিয়ে নিলাম। আর 30 বছর উনি থাকলেন প্রিজনে। এখন লাস্ট প্যারাগ্রাফ যেটা খুবই সুন্দর, I knew that the oppressor must be liberated just as surely as the oppressed. তো অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে তৃণ সমদহে, কইছিলা রবীন্দ্রনাথ ঠাকুর। তো যে অন্যায় করে সেও কিন্তু সমান, আর যে অন্যায় সহে সেও তো মানে দুজনই এক। তো যে অন্যায় করে সেও কিন্তু একটা বাধায়, মানে তার ভিতরেও কত বেশি রাগ, কত বেশি হেট্রেড থাকে, হ্যাঁ, কত খারাপ চিন্তা থাকে, যার জন্য সে করে। তো তার ফ্রিডমটাও তো জরুরি, সেও তো স্বতন্ত্র না, সেও তো অন্য কারো খারাপটা ভাবিয়া সে নিজের জীবনটা শেষ করে বা অন্যের জীবনও শেষ করে। তো এ ম্যান হু টেকস অ্যাওয়ে অ্যানাদার ম্যানস ফ্রিডম ইজ এ প্রিজনার। তো তাই কইরা যে খালি আমাদের উপরে শোষণ হইতো, যে আমরা যে প্রিজনার তা না, যারা করে তারা নিজেও অ্যাকচুয়ালি প্রিজনার, ঠিক কি না? নিজের হেট্রেডের, নিজের অ্যাঙ্গারের প্রিজনার। He is locked behind the bars of prejudice and narrow-mindedness. তো যে খারাপ কাজ করে বা শোষণ করে, যেমন এই ক্ষেত্রে যে হোয়াইটসরা ছিল শোষণ করতো, বা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ব্রিটিশরা, ওরা সবাই ফুল অফ প্রেজুডিস। প্রেজুডিস মানে স্ট্রং ডিসলাইক উইদাউট এনি গুড রিজন, মানে ফালতু মানুষদেরকে হেট করতো কোনো রিজন ছাড়া। তো এইরকম ওরা ওদের এই প্রেজুডিসের আন্ডারে ওরা ডমিনেটেড, মানে এই প্রেজুডিস ওদেরকে ওদের জীবনটা রুল করে। তো ওইটার থেকে ওদের ফ্রি হওয়া দরকার, কারণ ওরা যদি ফ্রি না হয় তো সেই ওরা অন্য ছোট মানে মানুষের ছোট ভাবিয়া ওদের উপরে শোষণ চালাইবো। আই এম নট ট্রুলি ফ্রি ইফ আই এম টেকিং অ্যাওয়ে সামওয়ান এলসেস ফ্রিডম। তো উনি কইরা আমি যদি অন্যের ফ্রিডমটা নেওয়া নাই, তো কি আমি ফ্রি? মোটেও না, এটা খুব ইম্পর্টেন্ট। অন্যরা যদি আমি ফ্রিডম দিতে পারি, তখনই আমি আসলে ফ্রি। Just as surely as I am not free when the freedom is taken from me. আমার ফ্রিডম কেউ নিলে গিয়ে আমি ফ্রি না, আর আমি কেউ ফ্রিডম নিলে গিয়ে সেও ফ্রি না, আমি নিজেও ফ্রি না। The oppressed and the oppressor alike are robbed of their humanity. তো এইটা খুব দারুণ লাইন দিয়ে উনি শেষ করলেন, যে যার উপরে শোষণ হয় সেও যেরকম একটা প্রিজনার কোয়া যায়, বা সেও যেরকম একটা খারাপ কাজ করে জীবনে, অসুরের মতো কাজ করে। তো যার উপরে হয় তারও যতটুকু কষ্ট, যতটুকু সংগ্রাম, যতটুকু সাফারিং, আর যে করে তারও ততটুকুই সাফারিং, কারণ সে নিজেও অন্য মানুষ ফ্রিডম দিতে পারেন না। সে নিজেও আবদ্ধ, তার রাগ, তার দুশ্চিন্তা, খারাপ চিন্তা, তার হেট্রেড, ওইগুলো সব দিয়ে সে আক্রান্ত হয়েছেন। তো ওইটা এজ এ তার জন্য জেল। তো তারও এখান থেকে ছুটা দরকার। তো যে শোষণ করে আর যে শোষণ সহে, দুজনেরই ফ্রিডমের দরকার। ওইটা দিয়াতে শেষ করলেন। কি দারুণ, অনেক কিছু শিকার আছে এই চ্যাপ্টার থেকে। আমারও পড়াইয়া ভীষণ ভালো লাগলো। আশা করি তোমরা বুঝছো চ্যাপ্টারটা। আর তোমরা যদি পুরো আত্মজীবনীটা কোনোদিন পড়তে পারো তাহলে তো খুবই ভালো। চলো এখন দেখি কয়েকটা প্রশ্ন। সাধারণত 3 মার্কস বা 4 মার্কস ওই রকমের আসে, হ্যাঁ। আর ট্রু ফলস টাইপের দেয়। 2016 যেমন দিছিল, অন দ্য ডে অফ ইনঅগুরেশন ম্যান্ডেলা ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ডটার জেনানি। তো ওইটা ট্রু না ফলস ওইরকম ভাবে লিখবাই তোমরা। তো ওইটা তো ট্রু অবভিয়াসলি। Thabo Mbeki was sworn in as the second deputy president. Only I think আসিলেন first deputy president, তো এটা false. তো 2 marks এখানে আইছিল। আরেকটা প্রশ্ন আসিল, according to Mandela, between love and hate which comes more naturally to human heart? Human heart এর কোনটা বেশি ন্যাচারালি আসে? Obviously love আসে, because by birth no one is born with hatred, no one is born with discrimination, everyone is born with love. It is only in the later half of life when this kind of feelings of hatred are instilled within man. But at heart, the good feelings and love and the feelings of kindness can never be erased. ঠিক না? তারপর 2017 দেখলাম আইলো সেম এরকম টাইপের দুইটা ট্রু ফলস, এটা তোমার পারবা এই 2 মার্কসের। আর আইছিল, হোয়াট ডাজ কারেজ মিন টু ম্যান্ডেলা? তো
তো ম্যান্ডেলার জন্য সাহস কি, ওইটা যে একটা সুন্দর প্যারাগ্রাফ পড়াইছিলাম, ফর ম্যান্ডেলা কারেজ ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার বাট the overcoming of fear but the facing of fear, and according to him a courageous man but a brave man is not one who is not afraid but the one who has conquered fear, মানে যে জয় করছে ভয়রে সে হইল গিয়া সত্যিকারের কারেজিয়াস মানুষ, আর ওইটা হলো সত্যিকারের কারেজ অ্যাকর্ডিং টু হিম। তো এখানেও দেখলাম 4 মার্কস আইছিল 2017 এ। 2018 এ কি আইছিল দেখি তো, আচ্ছা সব কোশ্চেন তো ডিসকাস করা সম্ভব না, তার কয়েকটা আমি পড়ি। আর the oppressed and the oppressor alike are robbed of their humanity. What makes Mandela say this? তো যে ওই যে এই মাত্র কইলাম যে শোষণ করে আর যে শোষণ সহে, তো দুজনেরই মনুষ্যত্ব বোধ নাই। তো এটার মানে কি, means the one who oppresses, the oppressor is also locked under the bars of his prejudice and hatred. So he also needs to be free, because if he is not free then he cannot give freedom to others and he will keep on oppressing. So it has to be a two-way process. তো ওইগুলো তোমাদের সুন্দর করে লিখতে লাগবে, আমি বুঝাই দিচ্ছি, কোনো অসুবিধা হতো না লিখতে। আর তারপরে তোমার 18 এর এটা দেখলাম, 19 এ তোমার what did Mandela say about the wealth of his country, তার দেশের মূল্য হিসেবে কি কইছিল, তোমরা যদি মনে আছে চ্যাপ্টারের প্রথম দিকে, he said the real wealth of his country are not the gems and minerals under the soil of his country but the people who are full of character, full of courage and who fought to the best of their capacity to bring in independence for their country. তো ওইটা হইল সত্যিকারের ওয়েলথ। আর ওইটা তো ওই 2019 এও দুইটা ট্রু ফলস আইছিল, একদম সোজা, কে ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট আর কে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, ওইটা নিয়ে উল্টা পুল্টা আছিল, ইউ ক্যান রাইট 4 মার্কস আইছিল। আর 2020 তে দেখি when did Mandela begin to hunger for freedom, তো এটা when he grew into boyhood. As a child he did not experience the lack of freedom, but when he grew into boyhood he realized that he could not do whatever he liked, he could not act the way he wanted, he could not be with his family, all his freedom was restricted. আর তখনই তিনি বুঝলেন that even the freedom of his people, his brothers and sisters were also restricted, and then he thought that no, it is time to revolt and take a stand to make his country free. আর ওইটা ওই 2020 তেও দুইটা আইছিল তোমার ট্রু ফলস, ইউ ক্যান ইজিলি আনসার। তো ওই আর কি, তো চ্যাপ্টারটা কঠিন লাগতে পারে কিন্তু আমি সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, তো এখন তোমরা ইজিলি আনসার করতে পারবা, ট্রু ফলস কোশ্চেন আনসার যাই হোক, নট এ প্রবলেম। এন্ড আই হোপ তোমরা আর কোনো প্রবলেম হইলে প্লিজ কমেন্ট সেকশনে কইও সো দ্যাট আই ক্যান ক্ল্যারিফাই। সো আমরা আই গেলাম এই ভিডিওর শেষে, আর আমরা শিখলাম যে মানবিকতা, মনুষ্যত্ববোধ সেটাই সংসারের আসল নেসেসিটি। ওইটা থাকলেই সব সম্ভব, ওইটা থাকলেই স্বাধীনতা পাওয়া সম্ভব, উই ক্যান বি ফ্রি। আর মানুষের বার্থ রাইট ইজ টু বি ফ্রি, আমাদের জন্মগত রাইট হলো টু বি ফ্রি। আর আমাদের কনস্টিটিউশনও বলে ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ অ্যাকশন, অল কাইন্ডস অফ ফ্রিডম উই হ্যাভ, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। তো তার জন্য একটা দেশের মধ্যে কনস্টিটিউশনের দরকার which gives you all the rights to be free and to be free by birth. রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন লাভ লাইজ নট ইন পজিশন বাট ইন গিভিং ফ্রিডম। তো ভালোবাসাও কোনো কিছু ধরে রাখা না, কোনো কিছুকে ডমিনেট করা না, ঠিক সেইভাবে মনুষ্যত্ব কিছু ধরে রাখা না, ডমিনেট করা না মানুষের জাতিটাকে, এটা ইটস অল অ্যাবাউট ফ্রিডম। স্বাধীনভাবে বাঁচো সবাই, মনুষ্যত্ব বোধ নিয়ে বাঁচো, যে সব মানুষ এক, কোনো স্কিন কালারের ভিত্তিতে কোনো ডিফারেন্স যাতে না হয়, তোমরা সবাই ওইটা মাথায় রাখো। এখনের যুগেও কেউ দেখতে কালো, কেউ দেখতে ফর্সা, এইগুলো জিনিস খুব বেশি মানে নোটিস করে অনেকে, বা দিস মিনস লটস অফ টক্স সেন্টার অ্যারাউন্ড দিস থিংস, কিন্তু না। তো এই সবার রক্ত লাল, সবার ভিতরের মন এক, সবের মানবিকতার জাতি সবার সমান। তো জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসো, সবাইকে স্বাধীনতা দাও, নিজে স্বাধীনভাবে থাকো, স্বাধীন থটস, ফ্রি থটস, ফ্রিডম, হিউম্যানিটি, পিস, লাভ এইসব স্প্রেড করো, যেটা আমরা এই চ্যাপ্টার থেকে আজকে শিখলাম। তো অনেক কিছু শিখাইলো এই চ্যাপ্টার, কিন্তু এটা তোমরা মাথায় রাখো। অ্যান্ড আবার বলবো, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জগতের কল্যাণ করো, জগতের মঙ্গল করো, মনের মধ্যে সবসময় রাখো ধর্ম, শান্তি, মানবিকতা, তাইলেই সব ভালো হইব। আর এখন খুব বেশি টাফ টাইমস, এই সময় আমরা খুব বেশি দরকার এই জিনিসটার, কারেজের দরকার,
আর উই হ্যাভ টু ওভারকাম দিস ফিয়ার, ভয়কে জয় করতে লাগবো আমাদের, কারেজের দরকার, সাহসের দরকার, পিসের দরকার, মানবিকতার দরকার। তখনই আমরা কোভিডের মতো এই ভয়ানক জিনিসটারে আমরা ফেস করিয়া আগে বাড়তে পারবো। ঠিক আছে? তো নেলসন ম্যান্ডেলা যদি 30 বছর প্রিজনে থাকিয়া তারপরে তো উনি ডেমোক্রেসি, রিপাবলিক সবকিছু আনতে পারছেন ওনার দেশে, তো আমরা কয়েকদিন লকডাউনে থাকি না, থাকার পরে যদি কোভিডটা কমে যায় তো খুবই ভালো, ঠিক কিনা? তার জন্য সবাই স্টে হোম, স্টে সেফ, আর ভালো করে পড়াশোনা করো, এটাই আমি চাই। আর অলওয়েজ গড ব্লেস ইউ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।